আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব সেতু। চ্যালেঞ্জ মোকাবেলার বাজেট হচ্ছে আরও চ্যালেঞ্জিং। অর্থ সংস্থানের বড় চ্যালেঞ্জ থাকলেও আসছে বাজেটের আকার ছাড়াতে পারে 9 লাখ কোটি টাকা। নতুন সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের নানা কর্মসূচি বাস্তবায়নে বিশাল অর্থের যোগান দেওয়ার প্রয়োজন পড়বে। তবে রাজস্ব আহরণের কাঙ্ক্ষিত উন্নতি না হলে বিশাল বাজেটের অর্থায়নে সরকারকে ঝুঁকতে হবে দেশি বিদেশি ঋণের দিকে। বিস্তারিত রিপোর্টে। নির্বাচনী প্রতিশ্রুতি ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু করেছে সরকার। আসছে বাজেটে সরকারের ব্যয় বরাদ্দ বাড়ছে, যেখানে আয়ের উৎসের দুর্বলতা বড় বাধা। প্রাথমিক তথ্য বলছে ইতিহাসের সর্বোচ্চ বড় বাজেট দিতে যাচ্ছে সরকার। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটের আকার ছাড়াতে পারে 9 লাখ কোটি টাকার বেশি। তবে এই বিশাল বাজেটের ঘাটতিও থাকছে অনেক বেশি। বাড়তি ব্যয় সামাল দিতে বাড়তি ঋণ নেয়ার পরিকল্পনা সরকারের। সরকার বাজেটের আকার বাড়াচ্ছে, কিন্তু বাজেটের দেখতে হবে বাজেটের আকার বাড়ার সাথে সাথে আমার আয় বাড়ছে কিনা। চলতি অর্থ বছরে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর আদায়ের কথা 4,99,000 কোটি টাকা। বাকি অর্থ আসার কথা অন্য উৎস থেকে। জানা যায় আগামী অর্থ বছরে রাজস্ব আয় 1 লাখ কোটি টাকা বৃদ্ধির প্রাথমিক পরিকল্পনা করেছে সরকার। সরকার যদি রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা গ্রহণ না করে এবারের জাতীয় বাজেটে, তাহলে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী ইশতেহারের যে প্রতিশ্রুতি ছিল এবং জনগণের জীবনমান নিশ্চিত করা জন্য সরকার কিন্তু ব্যর্থ হবে। চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি ধরা হয়েছিল 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। আসছে বাজেট ঘাটতি জিডিপির 5%-এর কাছাকাছি হতে পারে। পরিমাণের দিক থেকে ঋণের অংশ দাঁড়াতে পারে প্রায় 3.25 লাখ কোটি টাকা। এর মধ্যে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে সরকার 1,20,000 কোটি টাকা ঋণ নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছে বলে জানা গেছে। সরকার শুধু অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিয়ে যদি বাজেট ঘাটতি পূরণ করতে চায়, তাহলে অভ্যন্তরীণ খাতে বিনিয়োগ হবে না, আপনার অভ্যন্তরীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি হবে না, এবং এটার সাথে সাথে বেকার মানুষের সংখ্যা বাড়বে। নির্বাচনের আগে সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণের সুদ মওকুফ, খাল খনন, গাছ লাগানোর মতো কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের জন্য 13,000 কোটি টাকা লাগবে বলে ইতিমধ্যেই অর্থ বিভাগকে জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এদিকে চলতি অর্থ বছরে সুদ পরিশোধ খাতে মোট ব্যয় ধরা হয়েছিল 1,22,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে তা আরও কিছু বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বাজেট প্রণয়নের ফলে সবসময় সরকার ঘোষিত যেই পরিকল্পনাগুলি থাকে সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 2,30,000 কোটি টাকা। এটিকে বাড়িয়ে 2.5 লাখ কোটি টাকায় উন্নীত করা হতে পারে আগামী বাজেটে। সরকার যে বাজেট ঘোষণা করবে সেই বাজেটটি যেন সম্পূর্ণরূপে জনগণের উন্নয়নে কাজে লাগে। এদিকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর একটি অংশ বাস্তবায়নে আগামী অর্থ বছরে প্রায় 25,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। সাদাত হাবিব সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ববাজারে টানা 2 দিন ধরে কমছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার পুনরায় শুরু হতে পারে এমন প্রত্যাশায় বৈশ্বিক বাজারে আজও নিম্নমুখী তেলের বাজার। আজ সকালে ব্রেন্ট ক্রুডের অয়েলের দাম 52 সেন্ট বা 0.55% কমে ব্যারেল প্রতি 94.27 ডলারে নেমেছে। আগের দিন এই তেলের দাম কমেছিল 4.6%। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম $1.04 বা 1.1% কমে 90.24 ডলার দাঁড়িয়েছে, যা আগের দিনের 7.9% কমছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে পুনরায় আলোচনা শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে আলোচনায় অগ্রগতি হলে হরমুজ প্রণালীতে আটকে থাকা তেল বাজারে ফিরতে পারে। এতে করে তেলের সরবরাহ বাড়বে। ইরানে দ্বিতীয় দিনের মতো চলছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। ইরানি তেলবাহী ট্যাঙ্কার আটকে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। এছাড়া গুঞ্জন উঠেছে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে আবারও আলোচনায় বসবে ইরান যুক্তরাষ্ট্র। এদিকে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 10 দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনে লেবাননের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট।
সাগরপথে ইরানের উপর চাপ আরও জোরালো করছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান থেকে ছেড়ে আসার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে মার্কিন ডেস্ট্রয়ার। তারা ট্যাঙ্কার দুটিকে গন্তব্যে যেতে বাধা দেয় এবং পুনরায় ইরানি বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে জর্জিয়ায় এক সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সাথে চলমান আলোচনার গতি প্রকৃতি নিয়ে মুখ খুলেছেন। জানান, ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে, তেহরান যদি স্বাভাবিক দেশের মতো আচরণ করে তবেই অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা হবে। ভ্যান্সের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ছোটখাটো অস্থায়ী সমঝোতা নয়, বরং একটি গ্র্যান্ড বার্গেইন বা বড় ধরনের চূড়ান্ত চুক্তি করতে চান। অন্যদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে যুদ্ধ এখন শেষের পথে। তার ভাষায়, পরিস্থিতি এখন অনেকটাই শান্ত এবং এই যুদ্ধ প্রায় সমাপ্তির কাছাকাছি। এদিকে এই সংঘাতের আঁচ গিয়ে লেগেছে লেবাননেও। কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 10 দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনে দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও দুটি জাহাজ। মালয়েশিয়া থেকে ডিজেলবাহী এমটি টম ডামিনি ও এমটি লুসিয়া সোলিস মোট ৬৮,০০০ টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সোলিস বহন করছে ৩৪,৯৯১ টন ও দামিনি ৩২,৯৩৫ টন ডিজেল। গতরাতে জাহাজ দুটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। ডলফিন জেটিতে বার্থিংয়ের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া ১৮ এপ্রিল লবিটো নামের আরও একটি এলএনজি বাহী জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। ইরান যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং জ্বালানি তেলের উচ্চ মূল্য যদি অব্যাহত থাকে, তবে বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার দিকে ঝুঁকছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে একথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত নাজুক উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরে তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম চড়া থাকবে। এমনকি আগামী বছরও একই অবস্থা থাকতে পারে। ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২% নিচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে ১৯৮০ সালের পর পঞ্চম বৈশ্বিক মন্দার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে আইএমএফে, যার সর্বশেষ একটি রূপ দেখা যায় করোনা মহামারীর সময়। দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরি প্রতি বেড়েছে সর্বোচ্চ ২,২১৬ টাকা। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২,৫০,১৯৩ টাকা। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২,৩৮,৮২০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২,০৪,৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতি সোনার দাম বেড়ে হয়েছে ১,৬৭,৭৩৭ টাকা। গোল্ড প্রাইস .com-এর তথ্য অনুযায়ী আজ বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বেচা কেনা হচ্ছে $৪,৮২০। এদিকে দেশের বাজারে আজ রূপার দাম বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬,০৬৫ টাকায়। এর আগে ২২ ক্যারেটের রূপার দাম ছিল ভরি প্রতি ৫,৭১৫ টাকা। এই হিসেবে আজকে রূপার দাম বেড়েছে ভরিতে ৩৫০ টাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকির সূচক ১৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮,০৭৭ পয়েন্ট। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক ১১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫,৩৮৯ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,০২১ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সে অবস্থান করছে ৪,০৩৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক ১,০৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৭,৯৪৫ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৫০৬ পয়েন্টে। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর জানাবো। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম।
শিকাগো বোর্ড অফ ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 602.50 সেন্ট, যা আগের দিনের চেয়ে 1.25 সেন্ট বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 76.83 সেন্ট, যা গত দিনের চেয়ে 0.31 সেন্ট বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.18 সেন্ট, যা আগের কর্মদিবসের চেয়ে 0.09 সেন্ট বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দামও। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 66.44 সেন্ট, যা আগের কর্মদিবসের চেয়ে 0.22 সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 44 পয়সা, বিক্রয় মূল্য 171 টাকা 54 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 56 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 97 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায়, বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 36 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 34 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 24 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 40 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 32 টাকা 49 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 25 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 78 পয়সায় এবং আন্তঃব্যাংকে লেনদেনে বিক্রি হচ্ছে 31 টাকা 70 পয়সায়। দর্শক, এরই সঙ্গে আজ শেষ করছি একুশে বিজনেসের আজকের আয়োজন। আগামীকাল আবারও দুপুর 1টায় হাজির হব একুশে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।